অবশেষে 4 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচন বিরোধী মিত্র অথবা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার দাবিতে একমত হওয়া মিত্রদের সাথে একজোট হয়ে আন্দোলনে যাচ্ছে। এমনি একটি সংবাদ এসেছে, অনেকগুলো পত্রিকায় এসেছে দর্শক, এবং সেই সংবাদটা নিশ্চয়ই একটি গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য কোনোভাবেই ভালো সংবাদ নয়। আমরা একটু দেখি সংবাদে আসলে এক্স্যাক্টলি কি বলা হয়েছে। মূলত জামায়াতে ইসলামী সহ এবং আরও যে দলগুলার যে নির্বাচন পিছিয়ে দেওয়ার এক ধরনের টেন্ডেন্সি আমরা লক্ষ্য করি, সেটার থেকেই তারা এই আন্দোলনে যাচ্ছেন কিনা। তাদের এই 4 দফার দাবির মধ্যে রয়েছে পিআর পদ্ধতিতে, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা বলা হয়, বিচার প্রক্রিয়া সম্পন্ন করা বিগত ফ্যাসিবাদী সরকারের অপরাধীদের, এবং সংস্কারের জুলাই সনদের আইনি ভিত্তি তারা চাচ্ছেন। এমনকি তারা অনেকে বলছেন যে সেটাকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। আমি আসবো আমার আলোচনায়। এবং সবচেয়ে প্রত্যাশিতভাবে আমরা যেটা মনে করছিলাম, তারা এটার সাথে যোগ করেছেন 14 দল সহ জাতীয় পার্টি। আওয়ামী লীগ তো আগেই নিষিদ্ধ হয়েছে, অর্থাৎ জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জামায়াতে ইসলামের এই নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা নির্বাচনী কাজে যাতে কোনো একটা ব্যারিয়ার সৃষ্টি হতে পারে, এটার সাথে যে দলগুলা একমত হয়ে তাদের সাথে আন্দোলনে যাচ্ছে 8টি রাজনৈতিক দল। সেই 8টি রাজনৈতিক দলের আসলে অবস্থানগত দিক বা তাদের আসলে অরিজিনটা কোথায়, আমি সেই আলোচনায় আসছি পড়ে। আমি আগে নামগুলো বলে নিই। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি আমরা যেটাকে বলি, ইসলামী আন্দোলন পীর সাহেবের, খেলাফত মজলিসের 2টি ভাগ আছে, অর্থাৎ তাদের মধ্যে গ্রুপিংয়ের কারণে খেলাফত মজলিস 2টা ভাগ হয়ে গেছে, 2টাই আসছে এই আন্দোলনে। গণ অধিকার পরিষদ বিপি নূরের, এবি পার্টি যেটা নজরুল ইসলাম এবং ব্যারিস্টার ফুয়াদ যেটা চালান, আরেকটা হচ্ছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এখানে যদি আমাকে প্রশ্ন করেন দর্শক, আমি বলবো খেলাফত মজলিস মূলত আসলে একটা দলই, এবং নেজামে ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ ইসলামী দলগুলাই আমরা দেখছি। এই 3টি ইসলামী দল, আর বাকি যেটা জামাতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি। এই গণ অধিকার পরিষদ, এনসিপি এবং এবি পার্টি নিয়ে মানুষের অভিযোগ, মানুষের সন্দেহ যে তারা 3টা দলই মূলত জামাতেরই এক ধরনের এক্সটেন্ডেড ফরম্যাট, এবং জামাতে ইসলামী তাদেরকে ফান্ডিং করে, তাদেরকে পরিচালনা করে, জাস্ট ভিন্ন নামে শুধু দলের সংখ্যা বাড়ানোর জন্য তারা এইভাবে এই নামগুলা দিয়ে মাঠে উপস্থিতি জানাচ্ছে। বাস্তবে যদি আপনি বলেন এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টিকে যদি জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির তাদের কর্মী সাপ্লাই না দেয়, তাহলে এই 3টি পার্টি যাদের কথা আমি বলছি, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি, এই 3টি পার্টির কোনোটির পক্ষেই 500 মানুষ নিয়েও মিছিল করা কষ্টকর হয়ে যাবে। যাই হোক, সেটা আমার আলোচনার বিষয় নয় এই ভিডিওতে। তাদের এই আন্দোলন নির্বাচনে সম্পন্ন করতে বা ফেব্রুয়ারিতে যে নির্বাচন নিয়ে সরকার এগুচ্ছে, তাতে অনিশ্চয়তা বা কোনো ধরনের শঙ্কা তৈরি করবে কিনা আমরা একটু খোঁজার চেষ্টা করি। যে 8টি দল এসেছে তাদের মধ্যে এবং যে দাবিগুলা, সেই দাবিগুলা পিআরের কথা বলা হচ্ছে। সেটা নিয়ে যদি জামায়াতে ইসলামী ওই সময় যখন আলোচনা হয়, আলোচনায় ছিল শুধুমাত্র উচ্চকক্ষে পিআর হবে কিনা, সেটাতেই বিএনপি বলছে যে পিআর আমরা মানব না। নিম্নকক্ষের কোনো আলোচনাই হয়নি। এখন তারা আবার নিম্নকক্ষকেও আলোচনায় নিয়ে আসছেন এবং বলছেন নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, যেটা সংবিধানের, এবং এটার জন্য সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য অবশ্যই সংসদের প্রয়োজন হয়। যদি জামাতে ইসলামী নিম্নকক্ষেও পিআরের দাবিতে অটল থাকে, তাহলে তারা তাদের সেই আন্দোলন কতটুকু যৌক্তিকতা পাবে বা না পাবে সেটা সময়ই বলে দেবে। ইতিমধ্যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য সরকারের পক্ষ থেকে তোড়জোড় আছে, এবং সরকার সুস্পষ্টই বারবার বলছে আমরা নির্বাচন করতে চাই। জামায়াতে ইসলামী কি করেছে, তার 300 আসনে প্রার্থী ঘোষণা করে রেখে দিয়েছে, এবং তারা কিন্তু নির্বাচনী প্রচার কাজ কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে। তাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে নির্বাচনী কাজ তারা পুরোদমেই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সরকারকে প্রেসারে রাখার জন্য তারা এই দাবিগুলা নিয়ে কথা বলছে, দেন দরবার করছে।
সেই ক্ষেত্রে বিএনপি আমার অপিনিয়ন হচ্ছে কিছুটা পিছিয়ে আছে নির্বাচনী প্রচার কাজের জন্য, কারণ এই বিএনপির প্রত্যেকটি আসনেই 8 থেকে 9 জন 10 জন পর্যন্ত প্রার্থী আছেন, বা মোরলেস প্রত্যেক আসনেই 4-5 জন প্রার্থী তো আছেনই। বিএনপি এখন পর্যন্ত প্রার্থী সিলেকশন না করার কারণে প্রত্যেক প্রার্থী আলাদা আলাদাভাবে গিয়ে সভা করছেন, মানুষের কাছে যাচ্ছেন। অবশ্য তারা যে সভাগুলো করছেন তারা সবাই ঘুরে ফিরে দানের শীষের পক্ষেই কথা বলছেন এবং বলছেন যে নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে, দানের শীষ দেবে, আমরা সকলে তাদের পক্ষেই কাজ করবো। আমি নিজেও একটি নির্বাচনী এলাকায়, আমার নির্বাচন এলাকা সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাটে, আমি বিএনপির থেকে একজন মনোনয়ন প্রত্যাশী এবং আমি বিশ্বাস করি দল আমাকে সমর্থন দেবে এবং আমাকে নির্বাচনে প্রার্থিতা দেবে। যদি কোনো কারণে দল আমাকে নাও দেয়, যার হাতেই দানের শীষ দেবে আমি তার পক্ষেই কাজ করব। যাই হোক, সেটা আলোচনার বিষয় নয় এই ভিডিওতে। এখন যদি জামাতে ইসলামী সেই পিআর পদ্ধতিতে নিম্নকক্ষে নির্বাচন না হলে তারা বলে যে নির্বাচনে আসবে না বা নির্বাচন প্রতিহত করবে, তারা ইতিমধ্যে বলেছেন অনেকে যে নির্বাচন প্রতিহত করবেন, সেক্ষেত্রে কি হতে পারে? আর সেই দাবির সাথে আমি আগেই যেটা বলছিলাম, যৌক্তিকভাবেই তারা নিয়ে আসবেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি নিঃসন্দেহে দে আর দ্য কোলাবোরেটর অফ প্রিভিয়াস ফ্যাসিস্ট রিজিম আওয়ামী লীগ, অর্থাৎ পূর্বের ফ্যাসিস্ট রিজিম আওয়ামী লীগের সহযোগী হচ্ছে জাতীয় পার্টি, দেয়ার আর নো ডাউট। কিন্তু 1 বছর পরে এসে যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো, রূপরেখা দেওয়া হলো, তখন এসে কেন আপনি বলছেন যে জাতীয় পার্টিকে এখনই নিষিদ্ধ করতে হবে? 1 বছর পরে আপনার কেন এটা মনে হলো? এটাতে বিএনপির কি হতে পারে? আমি আগেই বলছি, বিএনপি একদিকে যেমন তার প্রার্থী সিলেকশন করতে পারেনি 300টি আসনে, সেটা নিয়ে বিএনপিতে একটা মানে কি বলা যায়, স্ট্রং অবস্থান নেই। অন্যদিকে জামাত যদি লোয়ার হাউসে পিআর না হলে নির্বাচনে যাবে না বলে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সরকার যদি বদ্ধপরিকর থাকে যে আমরা নির্বাচন করবই ফেব্রুয়ারিতে, এবং সরকারের মনোভাব সেটাই মনে হচ্ছে এবং সেনাপ্রধানেরও সেটাই মনোভাব মনে হচ্ছে বলে আমরা এখন পর্যন্ত ধরে নিতে পারি, তাহলে খুব সঙ্গত কারণেই যদি জাতীয় পার্টিও নিষিদ্ধ হয়ে যায়, আবার যদি জামাতও নির্বাচনে না আসে, তাহলে বিএনপির এককভাবেই নির্বাচনে যেতে হচ্ছে। আরও অবশ্য গণতন্ত্র মানা ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে। আমি জামাতের সাথে যে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ওগুলাকে আমি দর্তব্যে নিয়ে আসতেছি না, কারণ এরা একটা সিটও পাবে না, একটা সিটও পাবে না বাংলাদেশে। জামাতে ইসলামী কতটি পাবে না পাবে সেটা অবশ্যই নির্বাচনের সময়ই বলে দেবে, তবে তারা একটা উল্লেখযোগ্য সংখ্যক বুট আছে নির্বাচনের মাঠে, সেটা অস্বীকার করা যাবে না। 8% হোক আর 10% হোক আর 12% হোক, যেটাই হোক। এখন জাতীয় পার্টিকে তারা যে নিষিদ্ধের দাবি তুলছেন, এটার মধ্যে রাজনৈতিক সমীকরণ আছে, কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন আছে, কেমিক্যাল ক্যালকুলেশন, রাসায়নিক গণনা আছে। সেটা কি, যদি জাতীয় পার্টি নির্বাচনে আসে তাহলে সেই ক্ষেত্রে যেটা বাজারে ছাউর হয়েছে যে জাতীয় পার্টির নাম করে লাঙ্গল প্রতীক নিয়ে যারা দাঁড়াবে তাদেরকেই নৌকা মার্কার মানুষ যারা ছিলেন সেই আওয়ামী লীগের লোকগুলোকে লাঙ্গল দিয়ে দাঁড় করানো হবে এবং এইভাবেই আওয়ামী লীগ ফিরে আসবে। তারা সেই সংখ্যার থেকেই বলছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আবার বিএনপির সমস্যা হচ্ছে, যদি কোনো কারণে জামাত নির্বাচনে না আসে তাহলে বিএনপির জন্য একতরফা নির্বাচন হচ্ছে। বিএনপি অবশ্যই দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর একটি পরিচ্ছন্ন গণতান্ত্রিক পরিবেশে সকলের অংশগ্রহণের এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন বিএনপি চেয়েছে। বিএনপি কখনো একতরফা একদলীয় নির্বাচন চায় না। এখন বটম লাইন, যদি জামাত এটা নিয়ে আন্দোলনে নামে, তারা কতটুকু সফল হতে পারবে না পারবে আমি জানি না, কারণ জনগণ কিন্তু নির্বাচন চায়। কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের আমি বলবো কলিশন না বললেও দূরত্ব সৃষ্টি হবে। সেই দূরত্বটা আমরা প্রত্যাশা করি, আমি আমার ভিডিওতে এটাই আহ্বান জানাবো, প্রত্যাশা করি ডিবেটের মাধ্যমে, ফ্রুটফুল ডায়লগের মাধ্যমে আমরা এটাতে একটা সমাধানে পৌঁছতে হবে। অন্যথায় আমাদের গণতন্ত্রের পথে ফেরত যেতে যে ব্যারিয়ারগুলো কাজ করবে এবং সবচেয়ে বেশি যে বেনিফিশিয়ারি হবে তারা হবে বিগত ফ্যাসিবাদী শাসক।
কাজেই জামাতের এই বোকামির জন্য, জামাতের এই পিয়ার নিয়ে আন্দোলন না হলে নির্বাচনেই যাব না, এইটা বলার সাথে সাথে তারা কি ফ্যাসিবাদকে ফিরিয়ে আসতে সহায়তা করছে? এবং জামাত কি এটা অস্বীকার করতে চাচ্ছে যে গণতন্ত্রের প্রথম মটোটাই হচ্ছে লেটাস এগ্রি ফর ডিসএগ্রি? আপনি একটা মতকে বিশ্বাস করেন, আপনার সেটা না হলে আপনি আরেকজনকে নির্বাচনই করতে দেবেন না প্রচলিত পদ্ধতিতে। এটা তো অগণতান্ত্রিক ভাষা, এটা ফ্যাসিস্টের ভাষা, এটা এক্সট্রিমিস্টের ভাষা, এটা মানে মাসুলম্যানের ভাষা। জামায়াতে ইসলামী আমরা প্রত্যাশা করি তাদের এই একগুয়ামির কারণে যদি ফ্যাসিস্ট শক্তি লাভবান হয়, এবং দিন শেষে ফ্যাসিস্ট শক্তির এই লাভবান হওয়ার মানেই হচ্ছে ভারত লাভবান হওয়া। ভারত যেটা চাচ্ছে, এখানে একটি অস্থিতিশীল সরকারকে ক্ষমতায় এনে বিশৃঙ্খলা করে তারা আবার ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশে পুশ করাবে, কিংবা বাংলাদেশের অস্থিতিশীল সরকার দেখাটাই ভারতের জন্য এক ধরনের স্বস্তি। এটা আমাদেরকে বুঝতে হবে, এবং দিন শেষে যেটা আমাদেরকে কনক্লুশনে আসতে হবে, দেশের সমস্যা আমাদেরকে বসেই শেষ করতে হবে। আমার দাবি কেউ মানল না দেখে নির্বাচনই করতে দেব না। আর যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে জামাত নিয়ে আসছে, তাদের যে রাজনৈতিক অবস্থান, আমি আবারও বলছি, তারা একটি আসনও, শুধুমাত্র জামাতে ইসলাম ছাড়া অন্য যে দলগুলো আছে, জামাত একটি আসনও ওগুলা নির্বাচনে পাবে বলে আমি মনে করি না। বটম লাইন আবারও বলছি, রাজনীতিতে পরিপক্কতার পরিচয় না দিলে দীর্ঘমেয়াদে রাষ্ট্র সংকটে পড়বে। সেই সংকট থেকে উত্তরণে আমরা প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলা, রাজনৈতিক নেতৃবৃন্দ বিচক্ষণতার পরিচয় দেবে, এবং খোলা মনে ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন যে একটি উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক নির্বাচন হতে হবে সকলের অংশগ্রহণের ভিত্তিতে। আজীবন।